আলাইকুম, স্বাগত জানাচ্ছি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জারিন ডায়না। রোহিঙ্গাদের একত্রীকরণ নয়, তাদের প্রত্যাবাসনই একমাত্র সমাধান বলে মন্তব্য করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। রাখাইনদের জন্য মানবিক করিডোর নিয়ে সরকার কোনো চুক্তি করেনি বলেও জানান তিনি। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে এক সেমিনারে একথা বলেন তিনি। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, রোহিঙ্গা সংকট সমাধান ও প্রত্যাবাসনের রোডম্যাপ ঘোষণা জরুরি। এ বিষয়ে মিয়ানমারের সঙ্গে কূটনৈতিকভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার। তবে সে দেশে রোহিঙ্গাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত না হলে তাদের ফেরা সহজ হবে না বলেও উল্লেখ করেন পররাষ্ট্র উপদেষ্টা। এদিকে কক্সবাজারে থামছেই না রোহিঙ্গা অনুপ্রবেশ। এরই মধ্যে ৫,০০০ রোহিঙ্গা নতুন করে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। চলতি বছর ১ মে এ নিয়ে নতুন রোহিঙ্গার সংখ্যা দাঁড়িয়েছে ১,১৮,০০০-এ। শনিবার রাতে সরকারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, নতুনভাবে আসা রোহিঙ্গার সংখ্যা ১,১৮,০০০-এ দাঁড়িয়েছে। তারা কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে আছে, কেউ আবার বিদ্যালয় সহ রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন স্থাপনায় আশ্রয় নিয়েছেন। মঙ্গলবার সকাল 10:30টায় ঢাকায় নামবেন খালেদা জিয়াকে বহনকারী বিশেষ বিমান। সাথে আসছেন তার 2 পুত্রবধূ। লন্ডন থেকে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এসএম জাহিদ হোসেন টেলিফোনে এসব কথা জানান। সোমবার বিকেলের দিকে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা হবে কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি। দোহায় যাত্রা বিরতি করে মঙ্গলবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে ধারণা তার। এয়ার অ্যাম্বুলেন্সে থাকছে কাতারের আমিরের একটি মেডিকেল টিম। এরই মধ্যে লন্ডনে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি রাজকীয় বহরের যে বিমান লন্ডনে যাওয়ার জন্য দিয়েছিলেন, সেই বিমানেই লন্ডন থেকে দেশে ফিরছেন খালেদা জিয়া। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিভিচ খোসিন। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওয়ায়েদ উপস্থিত ছিলেন। বৈঠকে 2 দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। পরে ব্রিফিংয়ে আমির খুসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন কত তাড়াতাড়ি হচ্ছে সে বিষয়ে তারা জানতে চেয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে রাজনৈতিক সরকারের সঙ্গে কী ধরনের সম্পর্ক হবে সে বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। বাংলাদেশের নির্বাচন নিয়েও বলেছেন যে নির্বাচন কত তাড়াতাড়ি হতে যাচ্ছে। রাশিয়া তো একটা এনার্জি রিচ কান্ট্রি, সুতরাং এই ক্ষেত্রে আমাদের 2 দেশের মধ্যে কি কোঅপারেশন হতে পারে আগামী দিনে সেটা আলোচনা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামির খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি মঙ্গলবার। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আসামি পক্ষে ছিলেন আইনজীবী এসএম শাহজাহান। 2004 সালের রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় নিহত হন 24 জন। এ সময় আহত হন অন্তত 4 শতাধিক। তো আজকের অনারেবল প্রিজাইডিং জাজ সাহেব বললেন যে এই মামলার গ্র্যাভিটি এবং গুরুত্ব ইত্যাদি বিবেচনা করে আমরা যেটা মনে করছি সেটা হলো যে যদি অনারেবল চিফ জাস্টিস সাহেবের প্রেজেন্সে হয় তাহলে আমার মনে হয় যে এটা ভালো হবে, এটা উনি বললেন। আমরা তো আসামি পক্ষে হাইকোর্ট ডিভিশনে যে সমস্ত যুক্তিতর্ক আমরা তুলে ধরেছি, হাইকোর্ট ডিভিশন এটা অ্যাকসেপ্ট করেছেন। এখনও আমরা মনে করি যে খালাস যেটা আগে হয়েছিল ওটাই বহাল থাকবে, এটাই আমাদের প্রত্যাশা। যত দ্রুত সম্ভব মতানৈক্য ভুলে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন 12 দলীয় জোট। সকালে জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে সব জানান জোট নেতা মোস্তফা জামান হায়দার। এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেন, ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ তৈরিতে একটু হলেও ছাড় দিতে হবে। 12 দলীয় জোটের সঙ্গে সংলাপের শুরুতে তিনি এই কথা বলেন। এ সময় আলী রিয়াজ বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের লক্ষ্য সুস্পষ্ট, সবার সঙ্গে আলোচনা করে একটি সনদ
করতে হবে বলেও মত দেন তিনি। ঐকমত্য তৈরি করতে হলে সবাইকেই কিছু না কিছুটা ছাড় দিতে হবে, সবাইকেই আমাদের এক জায়গায় আসতে হবে। আমরা সব বিষয়ে একমত হতে পারবো না, কিন্তু রাষ্ট্রের পুনর্গঠনের জন্য যে মৌলিক জায়গাগুলো, সেখানে আমাদেরকে একমত হয়েই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। নারী সংস্কার কমিশনের বিতর্কিত ও সাংঘর্ষিক বিষয় পর্যালোচনায় বিশেষজ্ঞ কমিটি চেয়ে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী রওশন আলী। একই সঙ্গে রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কমিশনের সুপারিশ বাস্তবায়ন না করার নির্দেশনা চেয়েছেন তিনি। এছাড়া নারী সংস্কার কমিশনের ৩, ৪, ৬, ১০, ১১ ও ১২ নম্বর সুপারিশ ইসলামী আইন, জনগণের অনুভূতিতে আঘাত এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক দাবি করে বাতিল চাওয়া হয়েছে। রিটে ৩টি মন্ত্রণালয় এবং উইমেন রিফর্ম কমিশনের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে। চলতি সপ্তাহেই আবেদনটির শুনানি হতে পারে। সকল অংশকে আমরা চ্যালেঞ্জ করি নাই। এই রিপোর্টের যে সকল অধ্যায়ে, যে সকল অনুচ্ছেদে বা উপ অনুচ্ছেদ রয়েছে যেগুলা বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক, পাশাপাশি ইসলাম ধর্মের মৌলিক যে বিষয়গুলো রয়েছে এবং কোরআনিক আইন রয়েছে, কোরআনের সাথে সাংঘর্ষিক রয়েছে, হাদিসের সাথে সাংঘর্ষিক রয়েছে, সেই সকল বিষয়কে আমরা এই রিট পিটিশনে চ্যালেঞ্জ করেছি। সংবাদ মাধ্যমকে ব্যক্তি ও ব্যবসায়িক গোষ্ঠীকে প্রশ্নের বাইরে রাখতে হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছে বলে মন্তব্য করেছেন মিডিয়া রিফর্ম কমিশনের প্রধান কামাল আহমেদ। বলেন, অনেক গণমাধ্যম যেন তেনভাবে পরিচালিত হচ্ছে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা বা স্বার্থবাদী গোষ্ঠীর সহায়তার জন্য। সকালে রাজধানীতে সাহসী নতুন বাংলাদেশ গণমাধ্যমের স্বাধীনতার জন্য সংস্কার রূপরেখা শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। সাংবাদিকতার স্বাধীনতা নিশ্চিতের জন্য একই মালিকানায় একাধিক গণমাধ্যম নিষিদ্ধকরণ সহ মৌলিক কাঠামোগত সংস্কার প্রয়োজন বলেও মনে করেন কামাল আহমেদ। এক পরিবার এক গণমাধ্যম নীতি কার্যকর করা যায়, এটা বিদ্যমান মালিকানা পুনর্গঠনের জন্য একটা সময়সীমা নির্ধারণ করে দিয়ে সরকার নীতিমালা দিতে পারে অথবা একটা নির্দেশনা জারি করতে পারে। তার জন্য আইন করার জন্য বসে থাকার কোনো প্রয়োজন হবে না। একই মালিকানাধীন উভয় মাধ্যমের কোম্পানিগুলোর প্রিন্ট ও ব্রডকাস্ট একটু তদন্ত করা উচিত, ইনভেস্টিগেট করা উচিত যে তারা কম্পিটিশন ল ভায়োলেট করেছে কিনা। আমরা লাইসেন্সের অনিয়মের কথা বলেছি, আমি টেলিভিশনের কথা আগে বলেছি, কিন্তু টেলিভিশন ছাড়াও অনলাইনের পোর্টালের অনুমতি দেওয়ার ক্ষেত্রে ব্যাপক দলবাজি করা হয়েছে। আমরা বিজ্ঞাপনের হার মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য করার কথা বলেছি, এটার জন্য খুব বেশি অপেক্ষা করার প্রয়োজন হয় না। সরকার চাইলেই আগামী বাজেটে এইটা ব্যবস্থা করতে পারে এবং এর জন্য তথ্য মন্ত্রণালয়কে উদ্যোগী হয়ে দায়িত্ব নিতে হবে। ভবিষ্যতের বাংলাদেশে মুক্ত গণমাধ্যম দেখতে চায় এনসিপি। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় একথা জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি গণমাধ্যম সংস্কারের ব্যাপারে গণমাধ্যমে বিনিয়োগ ও মালিকানা নিয়ে সুস্পষ্ট নির্দেশনার দাবি করেন। সেই সঙ্গে ভুল তথ্য প্রচার নিয়ে গণমাধ্যমকে আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। আমাদের আকাঙ্ক্ষা বা প্রত্যাশা অনুযায়ী আমরা হয়তো আরো বেশি চেয়েছিলাম যে আমাদের গণমাধ্যম পরিস্থিতি, পরিবেশ আরো ভালো থাকবে এবং আমরা এখনো আসলে যদি সেই সুযোগকে একটা মানদণ্ড ধরি তারপর আমরা অনেক নিচের দিকেই আসলে আছি। ঈদ সামনে রেখে একটি স্থায়ী ছাড়াও 11টি অস্থায়ী হাটের পরিকল্পনা করছে ঢাকা দক্ষিণ সিটি। তবে সীমানা জটিলতায় আফতাবনগর হাট নিয়ে রয়েছে জটিলতা। আর মেরাদিয়ায় অস্থায়ী হাট বসানোর উপর নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। ঢাকা দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর জিল্লুর রহমান বলেছেন, হাট বসানোর ক্ষেত্রে বছর নিয়ম নীতি পালনে থাকবে কঠোরতা। শাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। কুরবানির ঈদকে কেন্দ্র করে প্রতি বছর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সারুলিয়ায় একটি স্থায়ী সহ অস্থায়ী হাটের অনুমতি দেয়। এবারও 11টি হাটের জন্য দরপত্র প্রকাশ করেছে তারা। বনশ্রী সংলগ্ন মেরাদিয়া হাট বসানোর দরপত্র দেয়া হলেও রিট হয় হাইকোর্টে। বাসিন্দাদের দুর্ভোগের কথা বিবেচনায় হাট না বসানোর নির্দেশ দেয় আদালত। সীমানা নিয়ে জটিলতা থাকায় আফতাবনগর হাটের দরপত্রে নিজ নিজ এলাকা উল্লেখ করে 2 সিটি কর্পোরেশন ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আফতাবনগর হাট, যেটা উত্তর সিটি কর্পোরেশনের
সঙ্গে সংশ্লিষ্ট, যার একটা পিছন সাইডে আমাদের একটা জায়গা আছে সেখানে। যদি এখানে উত্তর সিটি কর্পোরেশনের প্রথম দিকের অংশটায় হাট হয় তবেই আমাদেরটা হবে, অন্যথায় হবে না। কারণ হলো যে উত্তর সিটি কর্পোরেশনের ওই এন্ট্রান্স পথ দিয়ে আমাদের অংশে আসতে হয়, অন্য বিকল্প পথ নেই। গেল বছরগুলোতে হাট বসানোর জন্য নির্দিষ্টভাবে জায়গার কথা উল্লেখ না করে তৎসংলগ্ন এলাকার কথা বলা হতো। এতে যে যার ইচ্ছে মতো হাটের পরিধি বাড়িয়ে নিত। এজন্য এবার নির্দিষ্ট স্থান উল্লেখ করে দেয়া হয়েছে। ঢাকা শহরের বিভিন্ন জায়গায় যেটা দেখা যায় যে অমুক জায়গা এবং তার তৎসংলগ্ন আশপাশ এলাকায় কথা লেখা থাকার কারণে মানুষ সব জায়গায় হাট বসায় ফেলে। এটা যাতে না হয় এই জন্য নির্দিষ্ট জায়গায় এটা সীমাবদ্ধ থাকে, এই পদক্ষেপটা আমরা এবার নিয়েছি। উল্লেখ করে দিয়েছি যে হাটটা আসলে কোথায় বসাতে হবে। ঢাকা শহরে তো আমাদেরও তো কনজাম্পশন লিমিটেশন আছে, সেই কনজাম্পশন লিমিটেশনে আমরা চিন্তা করছি যে গরুর হাটটা যদি ছোটও হয় তাতে খুব সমস্যা হবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায় থাকবে আলাদা নজর। এজন্য কেউ ইজারার শর্ত ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানায় দক্ষিণ সিটি। সাকিবুর রহমান, RTV, ঢাকা। এদিকে রাজধানীর আফতাবনগরে গবাদি পশুর হাট বসানোর ইজারা বিজ্ঞপ্তি স্থগিত করেছেন হাইকোর্ট। ফলে কুরবানির ঈদে সেখানে পশুর হাট বসছে না। গত 24 এপ্রিল সংশ্লিষ্ট শাখায় রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ। রিটে স্থানীয় সরকার মন্ত্রণালয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ থেকে ক্লাস শুরুর কথা থাকলেও শুরু হয়নি। আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষকদের কাছে ক্ষমা চেয়ে চিঠি লিখলেও ক্লাস বর্জন কর্মসূচিতে অটল রয়েছে শিক্ষক সমিতি। ফলে একাডেমিক কার্যক্রম নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। দীর্ঘ ৭৪ দিন ধরে খুলনা একাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় সেশন জট তৈরির শঙ্কা দেখা দিয়েছে। চাকরির প্রলোভন দেখিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধে পাঠানো হয়েছে টাঙ্গাইলের নাজিরউদ্দিনকে। 16 এপ্রিলের পর তার সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি পরিবারের সদস্যরা। এতে উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে তাদের। নাজিরউদ্দিনকে ফিরিয়ে আনতে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন তারা। মিলেছে সব ধরনের আশ্বাসও। টাঙ্গাইল থেকে কামাল হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। ভাগ্য ফেরাবার আশায় গত বছরের 15 ডিসেম্বর একটি প্যাকেজিং কোম্পানিতে চাকরি নিয়ে রাশিয়া যান টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কুরমুশি গ্রামের নাজিরউদ্দিন। এজন্য ঢাকার SP গ্লোবাল নামের একটি প্রতিষ্ঠানকে দেন 12 লাখ টাকা। তবে পরিবারের অভিযোগ রাশিয়ায় প্যাকেজিং কোম্পানিতে নয়, নাজিরের ঠাঁই হয়েছে রুশ সামরিক বাহিনীতে। 16 এপ্রিল ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে যাবার আগে তার সঙ্গে শেষবারের মতো কথা হয় পরিবারের। তখন জানা যায় 14 দিন প্রশিক্ষণ দিয়ে তাকে পাঠানো হচ্ছে রণাঙ্গনে। আমি আমার ছেলেকে বিদেশ পাঠাই রাশিয়া দালালের মাধ্যমে। সে দালাল আমাকে বলছে যে দিচ্ছে আমাকে প্যাকেজিং ভিসা। প্যাকেজিং ভিসাতে সেখানে নিয়ে আমার ছেলেকে সেনাবাহিনীতে করছে। হঠাৎ করে সে ফোন দিয়ে বলতেছে যে আমার আজকে ফ্রন্ট লাইনে নিয়ে যাব, ফ্রন্ট লাইনে নিয়ে যাবো। আজকের পরে ঠিকার কথা হবো কিনা জানি না। আমার স্বামীরা যেভাবেই হোক এখন যে অবস্থাতেই আছে না কেন, সরকার যেন আমার স্বামীকে আইনে দেয়, বাড়িতে ফেরত এনে দেয়। 2 সপ্তাহ আগে সে ফোন দিয়ে বলে যে তাকে এখন ফ্রন্ট লাইনে যুদ্ধে নিয়ে যাওয়া হইতেছে। সে কবে যোগাযোগ করতে পারবে তার কোনো ঠিক ঠিকানা নেই। দালালের চক্রান্তে দালাল কয়ে নিছে যে কাঠনের কাজ দিব, কিন্তু তা না নিয়ে সে যুদ্ধ খাতে নিয়ে বেচা ফেলাইছে। যে দালাল নিছে আমরা তার জন্য একটু শাস্তি চাই, এই চক্রে জানে আর কারণে না ফেলায়। এদিকে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতায় নাজিরকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের দিগলকান ইউনিয়নের নাজিরউদ্দিন নামক যে ব্যক্তি প্রবাসে যে একজন ট্রাভেল এজেন্সির মধ্যে যে প্রতারণার শিকার হয়েছে, তিনি ইউক্রেন রাশিয়া যুদ্ধের সাথে ইতিমধ্যে সম্পৃক্ত হয়েছেন। যদি এই বিষয়ে যদি সংশ্লিষ্ট পরিবার যদি কোনো আইনগত সহায়তা চেয়ে থাকে তাহলে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ পূর্বক আমরা তাকে আইনগত সহায়তা করার জন্য প্রস্তুত। নাজিরউদ্দিনকে রুশ সামরিক বাহিনীতে পাচারে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পরিবার ও এলাকাবাসীর। আব্দুল হামিদ, RTV। প্রকাশ্যে চাঁদাবাজি চলছে ঝিনাইদহের কালীগঞ্জ শহরে। পণ্যবাহী ট্রাক, ইজিবাইক, রিকশা ও ভ্যান থেকে টোলের নামে তোলা হচ্ছে লাখ লাখ টাকা। নানা রঙের স্লিপ দিয়ে এই টাকা তোলা হয়। দাবি করা টাকা দিতে ব্যর্থ হলে যানবাহনের চালকদের নানাভাবে হয়রানি করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। ঝিনাইদহ থেকে শিপ্লুজামানের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা।
ঝিনাইদহের কালীগঞ্জ শহরের প্রবেশ পথগুলোতে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পণ্যবাহী ট্রাক, ইজি বাইক, রিকশা ও ভ্যান থেকে টোলের নামে এভাবে তোলা হচ্ছে চাঁদা। শহরের বৈশাখী তেল পাম্প, মেন বাস স্ট্যান্ড, কোটচাঁদপুর রেলগেট, নলডাঙ্গা রোড ও হাসপাতাল রোডে প্রতিদিনই পৌরসভার নাম ভাঙিয়ে লাখ লাখ টাকা আদায় করা হচ্ছে। ভ্যানের লাইসেন্স নেই তাদের থেকে 10 টাকা নিই, আর যাদের লাইসেন্স আছে তাদের কোনো টাকা নিই না। আর আলম সাধু, নসিমন, করিমন ওইটাতে 20 টাকা করে নিই। অনেকে ভাবে এটা চাঁদাবাজি, আসলে তো এটা চাঁদাবাজি না। এই ক্ষেত্রে পৌর প্রশাসনের কাছে আমাদের দাবি থাকবে যে আমাদের যেন একটা আইডি কার্ড থাকে। স্বল্প আয়ের এসব মানুষের কাছ থেকে প্রতিদিন এভাবে চাঁদা আদায় করায় যাত্রী ও যানবাহন চালকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এখানে ঘটনার টোল আদায় করছে পৌরসভা ইজারা দিয়ে সেই হিসেবে টোল আদায় করছে। ভাই বলছে যে দাঁড়ার পর টাকা দাম কিসের টাকা? টাকা আছে পৌরসভার টাকা, আমি পৌরসভার টাকা আমি দিই না, আমি চলে আসছি। তবে এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কালীগঞ্জ থানার ওসি। চাঁদা আদায় বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয় চালকদের। নাদিরা সুলতানা, RTV। কুমিল্লার গোমতী নদীর চরের জমিতে এবার করলা চাষে বাম্পার ফলন হয়েছে। দাম ভালো পাওয়ায় খুশি এই অঞ্চলের কৃষকরা। অন্যান্য বছর জেলার বাইরে থেকে করলা আমদানি করা হলেও এবার স্থানীয় বাজারেই ক্রেতাদের চাহিদা পূরণ করে করলা পাঠানো হচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে। আবুল খায়েরের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। কুমিল্লার দেবিদ্বার উপজেলার গোমতী নদীর পাশের পলিমাটি করলা চাষের জন্য খুবই উপযোগী। বাড়েরার চর, খলিলপুর, আসানপুর, বালিবাড়ি চর সহ আশপাশের চর এলাকার অর্ধ শতাধিক কৃষক অন্তত 10 একর জমিতে এবার করলা চাষ করেছেন। চলতি মৌসুমে বৃষ্টি কম হওয়ায় চরে করলার আবাদ ভালো হয়েছে। জমিতে প্রতি কেজি করলা পাইকারি দরে বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকায়। শুধু বাড়েরার চরে 40% জমিতে করলার চাষে খরচ 30,000 টাকা হলেও বিক্রি হয়েছে 2.5 লক্ষ টাকা। 80% জমির করলা বিক্রি হয়েছে 4.5 লক্ষ টাকায়। কৃষি বিভাগ থেকে জানা যায়, এবছর দেবিদ্বার উপজেলায় 35 একর জমিতে করলার আবাদ হয়েছে। অন্য বছরের থেকে এই বছর ডাবল লাভ। এই বছর আমাদের কানি খেতে খরচ গেছে 30,000, বিক্রি হয়েছে 3 থেকে 3.5 লাখ টাকা কানি খেতে 30 শতকে। টাকাটা তো বড় কথা না, কিন্তু জিনিসটা তৈরি করা হয়েছে সবচেয়ে বড়। উন্নয় করছে এও 80 শতক ক্ষেত প্রায় 4 লাখ টাকার মতন বেচা হয়েছে। আমি করছি আল্লাহ দিলে এও 4-5 লাখ টাকার মতন বেচা হয়েছে। করলার ফলন খুব ভালো হয়েছে, এবার দরও ভালো পাইছি, 60-70টা দর পাইছি। বৃষ্টি না হওয়ার কারণে লাভবান আমাদের অনেক। চরাঞ্চলে কৃষকদের সার্বিক সহযোগিতা ও প্রশিক্ষণের মাধ্যমে আরও উন্নত ফলনের সম্ভাবনার কথা জানিয়েছেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। এই বছর যেটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের করলাতে বাম্পার ফলন হয়েছে এবং বাজারে দাম ভালো, আবহাওয়া আমাদের অনুকূলে আছে। তো সব মিলিয়ে আপনার এবার কৃষক ভালো লাভ পাবে বলে আমরা আশা প্রকাশ করতেছি। এখন আমাদের পরিকল্পনা হচ্ছে ভবিষ্যতে আমরা যে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস বা গ্যাপ, এটা নিয়ে কাজ করব আমাদের পার্টনার প্রোগ্রামের আওতায়। কৃষকদের সহায়তার জন্য এভাবেই এগিয়ে আসবে সরকার, এমনটাই প্রত্যাশা চাষিদের। লামিয়া তানজির মাহমুদ, RTV। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। কাশ্মীরে হামলার পর টানা 10 দিনের মতো সীমান্তে গোলাগুলি করেছে পাক ভারত সেনারা। চরম উত্তেজনার মধ্যে রাজস্থানের সীমান্ত থেকে এক পাকিস্তানি রেঞ্জারকে আটকের দাবি করেছে BSF। এদিকে আবারও ভারতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিল পাকিস্তান। পাশাপাশি ভারত বন্দর ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়ার পর এবার ভারতীয় জাহাজের উপর নিষেধাজ্ঞা দিল পাকিস্তান। অন্যদিকে ভারতের $131 মিলিয়ন সামরিক সরঞ্জাম দেওয়ার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। বিস্তারিত রাকিব হোসেনের রিপোর্টে। উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির মধ্যে গুলির শব্দে প্রতিনিয়ত আতঙ্ক ও ভয়ে ঘুম ভাঙছে দুদেশের সীমান্তবর্তী বাসিন্দাদের। গেল রাতের সংঘর্ষকে পাক ভারতের মধ্যে সবচেয়ে ভয়াবহ বলে আখ্যায়িত করেন বিশ্লেষকরা। এমন অবস্থায় ভারতের সঙ্গে যুদ্ধের আশঙ্কায় প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীর। সম্ভাব্য এই যুদ্ধকে সামনে রেখে নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি বিভিন্ন দুর্গম এলাকায় খাবারের সরবরাহ বাড়িয়েছে দেশটি। এছাড়া জরুরি প্রয়োজন মেটাতে গঠন করা হয়েছে 100 কোটি রুপির জরুরি তহবিলও। এদিকে রাজস্থানের আন্তর্জাতিক সীমান্ত থেকে এক পাকিস্তানি রেঞ্জারকে আটকের দাবি করেছে BSF, তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি। এর আগে গত 23 এপ্রিল BSF-এর কনস্টেবল পুনম কুমার শাহকে আটক করে পাকিস্তান।
সাম্প্রতিক সন্ত্রাসী হামলার ঘটনাকে ভারতের মোদী সরকারের রাজনৈতিক কৌশল বলে আখ্যায়িত করেছেন পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। এদিকে ভারতে পারমাণবিক হামলার হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মোহাম্মদ খালিদ জামালি। তিনি জানান, ভারত হামলা চালালে বা পানি সরবরাহে বিঘ্ন ঘটালে ইসলামাবাদ পারমাণবিক অস্ত্রসহ পুরো সামরিক অস্ত্রাগার ব্যবহার করবে। পাশাপাশি পাকিস্তানি পতাকাবাহী জাহাজের ওপর বন্দর ব্যবহারের নিষেধাজ্ঞার পর এবার ভারতীয় জাহাজের ওপরও একই ঘোষণা দিয়েছে ইসলামাবাদ। অন্যদিকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে যৌথ নিরাপত্তা ও সামুদ্রিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভারতকে $131 মিলিয়ন সামরিক সরঞ্জাম ও লজিস্টিক সহায়তা দেওয়ার একটি প্রস্তাব সম্প্রতি অনুমোদন করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। রাকিব হাসান, RTV। রাশিয়ার রাতভর ড্রোন হামলায় কিয়েভের একাধিক আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং শহর জুড়ে গাড়িতে আগুন লেগেছে। রোববার ইউক্রেনের সেনাবাহিনী ও কিয়েভ শহরের কর্মকর্তারা জানায়, রাত 11টার পর থেকে শুরু করে প্রায় 1 ঘন্টা ধরে কিয়েভ ও এর আশপাশের এলাকা এবং ইউক্রেনের পূর্বাঞ্চল জুড়ে বিমান হামলার সতর্কতা জারি ছিল। এক প্রতিবেদনে তথ্য জানায় রয়টার্স। মস্কোর পক্ষ থেকে এই হামলা নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। এবার পোপের পোশাকে নিজের ছবি পোস্ট করে আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোমান ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মীয় গুরু পোপ হওয়ার ইচ্ছা প্রকাশের কয়েকদিন পর এদিন পোপের পোশাক পরিহিত একটি ছবি নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করেন প্রেসিডেন্ট ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI দিয়ে তৈরি করা ছবিটি পোস্ট করেই মূলত আলোচনায় আসেন তিনি। এরপর মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ছবিটি। পরে হোয়াইট হাউসের এক্স অ্যাকাউন্টেও শেয়ার করা হয় ট্রাম্পের সে ছবি। প্রকাশিত ছবিটিতে দেখা যায় পোপের পোশাকে গম্ভীর মুখে একটি চেয়ারে বসে আছেন ট্রাম্প, উঁচিয়ে আছেন ডান হাতের তর্জনী। অনেক নেটিজেনই ট্রাম্পের এই ছবি নিয়ে চটেছেন। অনেকে আবার ট্রাম্পকে পোপ ফ্রান্সিসের মৃত্যু নিয়ে উপহাস করার অভিযোগ করেছেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও 39 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। এদিকে ইসরায়েলের সম্পূর্ণ অবরোধের কারণে কমপক্ষে 57 জন ফিলিস্তিনি অনাহারে মারা গেছে বলে জানায় গাজা উপত্যকার সরকারি মিডিয়া অফিস। এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল জাজিরা। এতে করে অবরুদ্ধ উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় 52,500 জনে পৌঁছে গেছে। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলার সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।